হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসল ভাব। তোমাদের সকলকে এডুসল ভাবে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় স্কুলটি করব, বুঝলে? তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমি একটু পরিবেশটা তোমাদের লেটেই শুরু করেছি, ঠিক আছে? তোমরা এবার থেকে আশা করি রেগুলারই তোমরা ক্লাস পাবে, ইংরেজি আর পরিবেশটা রেগুলারই ক্লাস পাবে, অঙ্কটা একটু থেমে থেমে পাবে, ঠিক আছে? আর তোমাদের নেক্সট দিন থেকে আমি তো এখানে ধরো শর্ট প্রশ্নগুলো বইয়ের মধ্যে করাচ্ছি, আর বড় যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো তো আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে করাই। তাহলে আমি নেক্সট দিন থেকে ভাবছি তোমাদের উঁচু ক্লাসে 7-এর দাদাদের আর 8-এর দাদা দিদিদের আমি সবাইকে স্লাইডেই করাই পরিবেশ বিজ্ঞানটা। তোমাদেরও পুরোটাই স্লাইডের মধ্যেই করাবো, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, আমি তোমাদের ছবি দিয়ে সুন্দর সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো, বুঝলে? এখানে করলে বোঝাতে অসুবিধা হয়। ওকে, তাহলে চলো আমরা শুরু করি এবার। আচ্ছা, আমাদের তাহলে প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে সঠিক উত্তরটা নির্বাচন করে লিখতে বলেছে। বলেছে যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা কি, তাদেরকে কি বলে? তাদেরকে বলে তৃণভোজী। দুটো তৃণভোজী দুটো তৃণভোজী প্রাণীর উদাহরণ দাও। দুটো তৃণভোজী প্রাণীর উদাহরণ কি কি আছে? দুটো তৃণভোজী প্রাণীর উদাহরণ আছে, যেমন ছাগল আছে, হরিণ আছে, ভেড়া আছে, গরু আছে, এরা কি না তৃণভোজী। বুঝতে পারলে? আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রদত্ত কোন ঘটনাটি অনঅভিপ্রেত ঘটনা? অনঅভিপ্রেত ঘটনা বলতে আমরা কি জানি? অনঅভিপ্রেত ঘটনা বলতে আমরা বুঝি যে যে সমস্ত ঘটনা প্রকৃতি বা মানুষের ক্ষতি করে সেই ঘটনাগুলোকে কি বলা হয় না অনভিপ্রেত ঘটনা বলা হয়। বুঝতে পেরেছো? আর অভিপ্রেত কি? অভিপ্রেত ঘটনা হচ্ছে যে সমস্ত ঘটনা প্রকৃতি আর মানুষের ক্ষতি করে না সেগুলোকে বলে কি না অভিপ্রেত। আর অনভিপ্রেতগুলো কি করে না ক্ষতি করে। তাহলে কি ক্ষতি করে আমাদের অনভিপ্রেত ঘটনার মধ্যে কি পড়ছে না ভূমিকম্প। দেখো, ঋতু পর্যায়ে আমাদের কোনো ক্ষতি করে না, গাছের ফুল ফোটাও ক্ষতি করে না, বীজ থেকে চারা গাছ জন্মানো এগুলো আমাদের ক্ষতি করে না, কিন্তু ক্ষতি করে কি ভূমিকম্প। বুঝতে পেরেছো? যেটা প্রকৃতি আর মানুষের ক্ষতি করে সেগুলো হচ্ছে অনভিপ্রেত ঘটনা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, প্রদত্ত একটি যৌগিক পদার্থ, একটা যৌগিক পদার্থ বলেছে তামা, সোনা, পাথুরে চুন আর রূপো। দেখো, তামা, সোনা, রূপো এগুলো সব একটা মৌল, বুঝলে? আর পাথুরে চুনটা হচ্ছে কি? পাথুরে চুনটা হচ্ছে তোমার একটা যৌগ। কিসের না ক্যালসিয়াম আছে এটার মধ্যে, অক্সিজেন আছে কিছুটা, এগুলো দিয়ে তৈরি। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, অ্যাজোলার পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো কি? অ্যাজোলার পানা কি আবদ্ধ করে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না সবগুলোই? অ্যাজোলার পানা আবদ্ধ করে কি না নাইট্রোজেন আবদ্ধ করে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে কি বলা হয়? কঠিন পদার্থকে কি বলা হয়? পরিশ্রুত, অবশেষ, কেলাস না পলি বলা হয়? তাহলে পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের পড়ে থাকা কঠিন পদার্থকে বলা হয় কি না অবশেষ বলা হয়। আর যেটা তুমি বিকারের মধ্যে হিট দিয়ে যে জিনিসটা বার করবে সেই জিনিসটাকে বলে কেলাস। এটা হচ্ছে ফিল্টার কাগজে পড়ে থাকে, এটাকে বলে অবশেষ। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কত? সাদা ফসফরাসে একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা হচ্ছে কটি না 4টি। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, শূন্যস্থান পূরণ করতে। কার্বারিল ব্যবহৃত হয় কি রূপে? কার্বারিল ব্যবহৃত হয় কি না কীটনাশক রূপে। কীটনাশক কি? একটা সার, পেস্টিসাইড। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, দুধ দইতে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্য করে। দুধ দইতে পরিণত করতে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে না ল্যাক্টোব্যাসিলাস সাহায্য করে। ল্যাক্টোব্যাসিলাস সাহায্য করে। নেক্সট কি বলেছে, কুইনাইন হলো ড্যাশ গাছের বর্জ্য পদার্থ। কুইনাইন হলো কি না সিংকোনা গাছের বর্জ্য পদার্থ। কোন কি গাছ না সিংকোনা, দন্তাস্বী উময় কয় ওকার দন্তান্ন আকার, সিংকোনা গাছের। তারপরে প্রশ্ন কি বলেছে, গাছের তৈরি খাবারে সৌরশক্তির ড্যাশ শক্তিতে রূপান্তরিত। অর্থাৎ সৌরশক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হচ্ছে না রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে আবদ্ধ থাকছে খাবারটা। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়। স্টেনলেস স্টিল লোহার সঙ্গে কি কি মিশিয়ে তৈরি করা হয়? নিকেল আর কি না নিকেল আর ক্রোমিয়াম দিয়ে তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় ড্যাশ মুক্ত করার জন্য। কি মুক্ত করার জন্য না জীবাণু মুক্ত করার জন্য। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো এবার নেক্সট প্রশ্ন করি আমরা। আমাদের নেক্সট দেখো কি বলেছে, আমাদের নেক্সট বলেছে যে কি না ছক মেলাতে বলেছে, তাই তো? এবার ছক মেলাতে বলেছে, কি বলেছে, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাতে। কি বলেছে দেখো, চাল ফুটিয়ে ভাত তৈরি করা। চাল ফুটিয়ে ভাত তৈরি করা একটা কিসের রূপান্তর? চাল ফুটিয়ে ভাত তৈরি করা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। চাল ফুটিয়ে ভাত তৈরি করা কি না রাসায়নিক পরিবর্তন। কয়লার সৃষ্টি কি? কয়লার সৃষ্টি হচ্ছে মন্থর প্রক্রিয়া। দেখো, কয়লা কিন্তু একবারে তৈরি হয় না, কয়লা বছরের পর বছর, প্রায় কোটি কোটি বছর ধরে কিংবা লক্ষ লক্ষ বছর ধরে কয়লা তৈরি হয়, তাই এটা হচ্ছে মন্থর অর্থাৎ ধীর গতি বিক্রিয়া। নেক্সট কি বলেছে দেখো, লিপিয়ার কি? লিপিয়ার হলো পর্যাবৃত্ত ঘটনা। তার কারণ হচ্ছে লিপিয়ার প্রতি 4 বছর অন্তর অন্তর আসে। দেখো, পর্যাবৃত্ত ঘটনা মানে হচ্ছে যে ঘটনাগুলো বারবার রিপিট হয় এগুলোকে বলে পর্যাবৃত্ত ঘটনা।
নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে রজন। রজন কি কাজে ব্যবহার করা হয়? রজন করা হয় পালিশ করতে ব্যবহার করা হয়। রজন পালিশ করতে ব্যবহার, দেখবে কাঠের কাজে দেখবে যে পালিশ করে না, ওগুলো রজন দিয়ে পালিশ করে। নেক্সট কি বলেছে, স্বর্ণলতা। স্বর্ণলতা কি? স্বর্ণলতা হচ্ছে একটা পরজীবী উদ্ভিদ। স্বর্ণলতা হচ্ছে কি? একটা পরজীবী উদ্ভিদ। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, আর্জেন্টাম। আর্জেন্টাম কি? আর্জেন্টাম হচ্ছে সিলভারের সংকেত। আর্জেন্টাম হচ্ছে সিলভার। আর্জেন্টাম কথা দেখো, সিলভারের সংকেত কি? এ জি। এই এজি মানেই হচ্ছে এই আর্জেন্টাম। বুঝতে পেরেছো? সিলভার মানে হচ্ছে এই আর্জেন্টাম। ওকে, আচ্ছা, যে আমাদের নেক্সট প্রশ্নগুলো আমরা স্লাইডের মধ্যে করব, ঠিক আছে? তাহলে চলো আমরা স্লাইডের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিই এবার। তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি। তাহলে চলো আমরা প্রশ্নগুলো এবার সলভ করে ফেলি। কি বলেছে দেখো, উদ্ভিদেরা প্রাণীদের উপর কিভাবে নির্ভরশীল, দুটি উদাহরণ সহ বুঝিয়ে লিখতে বলেছে। উদ্ভিদেরা প্রাণীর উপর কিভাবে নির্ভরশীল? গাছের বংশবৃদ্ধিতে প্রাণীরা উদ্ভিদকে বিভিন্নভাবে সাহায্য করে। যেমন কেমন? যেমন হচ্ছে মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন প্রাণী পরাগ মিলনে সহায়তা করে গাছের বংশ বিস্তারে সাহায্য করে। যেমন দেখো এখানে কি আছে, যেমন প্রজাপতি, মৌমাছি, এরা কি করছে? পরাগ মিলন করছে। অর্থাৎ একটা রেণু থেকে ধরো এই ফুলটাকে নিয়ে এই পেছনে আর একটা ফুলের মধ্যে গিয়ে বসলো, কি হলো? এই ফুলটা এই ফুলটার মধ্যে ম্যাচিং হলো। তেমনি এরকম ভাবে প্রজাপতিও সেম এখানকার মধ্যে বসলো, এখানকার রেণু নিয়ে গিয়ে আবার অন্য একটা ফুলের মধ্যে গিয়ে বসলো। এরকম ভাবে কি করে না, পরাগ মিলনে সাহায্য করে। এটা এটা হয়ে গেল কি, প্রাণীরা উদ্ভিদকে সাহায্য করছে একটা। আরেকটা হচ্ছে মানুষ সহ বিভিন্ন প্রাণী, যেমন বন বিড়াল, বাদর, টিয়া পাখি প্রভৃতি গাছের বীজ আর ফল খেয়ে বিস্তারে সাহায্য করে। বুঝতে পেরেছো? যেমন সে দেখো না যে এই কোনো মন্দিরের গায়ে কিংবা দেওয়ালের, পুরনো বাড়ির দেওয়ালের গায়ে বট গাছ উঠে গেছে, কি করে বট গাছ উঠে যায়? তখন পাখি খেয়ে তার মলত্যাগ করে, কিংবা হয়তো মানুষজন খেয়ে টেয়ে হয়তো বীজ টিজ ফেলেছে, সেরকম ভাবেই এগুলো কি হয় না, বংশ বিস্তার হয়। বুঝতে পেরেছো? এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। যেমন দেখো বাদুর খেয়ে ফেলছে, তারপরে পাখি ফল খেয়ে ফেলছে। বুঝতে পেরেছো? এরকম ভাবে কি হয় না, বংশ বিস্তার করে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটে পার্থক্য লিখতে বলেছে। ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে তিনটে পার্থক্য কি বলেছে দেখো, তোমরা একটু বড় হয়েছো, একটু পয়েন্ট করে করে লিখবে, ঠিক আছে? যেমন হচ্ছে বিষয়, বিষয় দেবে, ভৌত পরিবর্তন লিখবে, রাসায়নিক পরিবর্তন লিখবে। বিষয়ের মধ্যে কি সংজ্ঞা, ভৌত পরিবর্তন কাকে বলে? যে পদার্থের যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ মেন পদার্থটা একই রয়েছে, সেই পরিবর্তনকে বলছে কি, ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটার এক বা একাধিক ভিন্ন বৈশিষ্ট্য নতুন পদার্থে পরিণত হয়, সেই পরিবর্তনকে কি বলে? রাসায়নিক পরিবর্তন। অর্থাৎ এটার মূল পরিবর্তনেরও পরিবর্তন করতে পারে, আবার অন্য নতুন কোনো বৈশিষ্ট্য এসে অ্যাড হতে পারে। বুঝতে পেরেছো? স্থায়িত্ব, স্থায়িত্ব কি বলেছে? এটা স্থায়িত্ব হবে। স্থায়িত্ব কি বলেছে? স্থায়িত্ব হচ্ছে এটি এক প্রকার অস্থায়ী, ভৌত পরিবর্তন অস্থায়ী। আর রাসায়নিক পরিবর্তন কি বলেছে? রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী। বুঝতে পেরেছো? রাসায়নিক পরিবর্তন হচ্ছে কি না, রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে ভরের পরিবর্তন। ভরের পরিবর্তন কি বলেছে? এটি এটি ভরের পরিবর্তন ঘটে না, কোথায় না, ভৌত পরিবর্তনে এটার ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু রাসায়নিক পরিবর্তনে কি হয় না, এটির ভরের পরিবর্তনের হয়। যেমন দেখো এখানে ভৌত পরিবর্তন, যেমন জলের সাথে তুমি বালি মেশাচ্ছ, বালিটা নিচে পড়ে থাকবে, কিংবা জমি জলকে হিট দিতে দিতে জল উবে যাবে, বালি পড়ে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে ভৌত পরিবর্তন, যেটা তুমি জিনিসটাকে রিটার্ন পাচ্ছ। আর যেমন হচ্ছে দুধ, এই দুধ থেকে আমি দইয়ের মধ্যে পরিণত করছি, দুধ থেকে দই পরিণত করছি, তাহলে হবে সেই জিনিসটা, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে কি, এইটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে দেখো, পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি? পাউরুটি তৈরির সময় ময়দা বা আটা, জল ও ইস্ট ভালোভাবে মাখা হয়। কি কি মাখা হয়? ময়দা বা আটা মাখা হয়, জল আর ইস্ট ভালোভাবে মাখা হয়। ইস্ট ময়দা বা আটার থেকে শর্করা ভেঙে তৈরি করে কার্বন ডাই অক্সাইড ও অ্যালকোহল তৈরি করে। কি কি তৈরি করে? কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল তৈরি করে। ময়দা বা আটার মিশ্রণটি তখন কার্বন ডাই অক্সাইডের গ্যাসের প্রভাবে ফুলে ওঠে। পরে পাউরুটি সেকার সময় ওই মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায় এবং ওই স্থানগুলো ফাঁকা থেকে যায়। অর্থাৎ কি বের হয়ে যায়? কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, দিয়ে ওই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়, যার ফলে কি হয়? পাউরুটির গায়ে অসংখ্য ফুটো ফুটোর সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? এই যে দেখো, এই যে পাউরুটির গায়ের মধ্যে এই যে অসংখ্য ফুটো ফুটো, আমি জাস্ট বড়গুলোকে মার্ক করছি, কিন্তু এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা যে অনেক এই যে সব ছিদ্র রয়েছে, যেগুলো এগুলো সব ছিদ্র রয়েছে। বুঝতে পেরেছো পাউরুটির গায়ে কেন ছিদ্র থাকে? তাহলে নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে বন্য পশুদের মৃত্যুর প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কারণের বর্ণনা করতে বলেছে। বনের পশু কি কি কারণে মৃত্যু হয়? প্রাকৃতিক কারণ, যেমন কি দাবানল, অর্থাৎ বনের মধ্যে যদি আগুন লেগে যায়, বার্ধক্যের কারণে যদি পশুটা বৃদ্ধ হয়ে যায়, তারপরে অন্য পশুর আক্রমণ, অন্য কোনো পশু যদি আক্রমণ করে, তারপরে হচ্ছে রোগে আক্রান্ত হয়ে পশুর মৃত্যু হয়।
যেমন দেখো এখানে দাবানল আমি দেখিয়েছি, দাবানল হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, বন নষ্ট হবে, বনের পশু বা ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে দেখো যেমন পশুরা নিজেদের মধ্যে আক্রমণ করে, যেমন দেখো হায়নার দলটা কি করছে, এই সিংহটাকে আক্রমণ করছে, বুঝতে পেরেছো? তারপরে কি, এই যে সিংহটা আবার হায়নাকে আক্রমণ করছে, এরম ভাবে কি হচ্ছে না একে অপরকে আক্রমণ করে মৃত্যুবরণ করছে। নেক্সট কি বলেছে দেখো, মনুষ্য সৃষ্টির কারণ। মনুষ্য সৃষ্টির কারণ কথার অর্থ হচ্ছে পশুদের চামড়া, শিং, হাড় এর জন্য চোরা শিকারীদের দ্বারা আক্রান্ত। এই চামড়া, শিং, হাড় এইসব খাদ্য চোরা শিকারের, এইসব জন্য চোরা শিকারীরা আক্রমণ করে, বুঝতে পেরেছো? তাই বন্য পশুদের মৃত্যু হয়। যেমন দেখো হাতি শিকার করছে দাঁতের জন্য, তারপর হচ্ছে হরিণ শিকার করছে কিসের জন্য, এই যে শিংয়ের জন্য, তারপর হচ্ছে মাংস খাবে বলে, তাই, বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে জলকে যৌগ বলে কেন, তার সপক্ষে যুক্তি দিতে বলেছে। জলকে যৌগ বলার কারণ কি, জল ভাঙলে ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট দুটি মৌলিক পদার্থ পাওয়া যায়। কি পাওয়া যায়, ভিন্ন ভিন্ন দুটি বৈশিষ্ট্যের মৌলিক পদার্থ পাওয়া যায়। একটা হচ্ছে কি, জলকে ভাঙলে জলের সংকেত কি, জলের সংকেত জানি আমরা H2O, তাহলে কি কি পাবো, একটা পাবো হাইড্রোজেন আর একটা পাবো অক্সিজেন। জল যেভাবেই প্রস্তুত করা হোক না কেন, জল যেভাবেই প্রস্তুত করা হোক না কেন, বা এটা হবে বা যে কোনো জায়গা থেকেই সংগ্রহ করা হোক না কেন, তার মধ্যে উপাদানগুলির পরিমাণ একই থাকে। নেক্সট কি বলেছে, জলের উপাদান মৌলিকগুলিকে সহজে পৃথক করা যায় না। জলের উপাদানের মৌলিক উপাদানগুলোকে কি না সহজে আমি পৃথক করতে পারবো না, বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো, এই সমস্ত কারণের জন্য বলা যায় যে জল একটা কি যৌগিক পদার্থ। নেক্সট প্রশ্ন কি বলেছে, সাধারণ লবণ বালির মিশ্রণ থেকে তাদেরকে কিভাবে পৃথক করব লিখতে বলেছে। ঠিক আছে, একটু বড় প্রশ্ন। সবার প্রথমে কি করবা, সাধারণ লবণ আর বালির মিশ্রণকে একটা জলের মধ্যে ভালো করে মেশাবো। জলের মধ্যে ভালো করে মেশালে কি হবে, লক্ষ্য করবে যে যে লবণ জলের মধ্যে মিশে গেছে, লবণ কি হচ্ছে জলের মধ্যে মিশে যাচ্ছে, কিন্তু বালির দানাগুলো নিচে কি করছে না থিতিয়ে পড়ছে। এবার ফিল্টার কাগজের সাহায্যে কি করছি না পৃথক করা যাবে, ফিল্টার কাগজের সাহায্যে পৃথক করা যাবে, কারণ বালির দানাগুলো সব ফিল্টার কাগজের ছিদ্রের মাপের থেকে বড়, তাই বালিগুলো সব ফিল্টার কাগজের মধ্যে আটকে যাবে, কিন্তু লবণ জল ফিল্টার কাগজের সাহায্যে আলাদা করা যাবে না। তার কারণ হচ্ছে লবণের দানাগুলো এতই সূক্ষ্ম। এবার কি করবে, সেই লবণ জলটিকে একটি পাত্রের মধ্যে নিয়ে তাপ দিলেই দেখা যাবে জলের বাষ্পীভূত হচ্ছে এবং লবণের পাত্রের তলায় পড়ে রয়েছে, যেটা এইভাবে কি হয় না সাধারণ লবণ আর বালির পৃথক করতে পারো, বুঝতে পেরেছো? এই যে ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে লবণ, বালি আর জলকে মিশিয়ে যখন আলাদা করছি, অর্থাৎ ফানেল কথার অর্থ হলো কি, এখানে এই যে ফিল্টার কাগজ, এই ফিল্টার কাগজের মধ্যে এই যে বালি আলাদা হয়ে যাচ্ছে আর এটা আলাদা হয়ে যাচ্ছে, ফিল্টার কাগজের মধ্যে আটকে যাচ্ছে, বুঝতে পেরেছো? যে ফিল্টার পেপার দিয়েছে, ফিল্টার পেপারের মধ্যে আটকে যাচ্ছে সব বালিগুলো। তারপর আবার যে এই জলটাকে নিচ্ছি, জলটাকে যদি আমি হিট দিই, তাহলে কি হবে, এই যে জলগুলো দেখছো এগুলো সব বাষ্প আকারে সব উড়ে যাবে, বাষ্প আকারে উড়ে গিয়ে শুধু নিচে কি পড়ে থাকবে, নিচে শুধু পড়ে থাকবে তোমার কেলাস, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর দ্বিতীয় কথা হচ্ছে বলে রাখি তোমাদেরকে যে তোমাদেরকে নেক্সট দিন থেকে আমি পুরোটাই স্লাইডেই করাবো, ঠিক আছে? শর্ট প্রশ্নগুলো খানিক শর্ট প্রশ্নের জন্য আবার আমাকে বইয়ের মধ্যে করাতে হয়, এতে তোমাদেরকে ছবি দিয়ে দিলে বুঝতেও সুবিধা হবে তোমাদের, আমারও সুবিধা হবে পড়াতে, বুঝতে পেরেছো? তাহলে নেক্সট দিন থেকে 6 এর পরিবেশ মডেলটা যেরকম তোমাদের 8 এর তারপর 7 এর আমি সব এগুলো ফুলফুলি করাচ্ছি, আর তোমাদের ক্লাস 7, 8 দেখবে, দাদাদের দেখবে, এগুলো সব আমি পরিবেশগুলো সব ফুল স্লাইডেই করিয়েছি, বুঝলা? তোমাদেরকেও এগুলো স্লাইডের মধ্যেই করাবো। ওকে, তাহলে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।